বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও 10টা 30 মিনিটে আমি লাইভে চলে এসেছি। আজকের যে লাইভটিতে আমি যে আলোচ্য বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে চলমান যে রাজনীতি, দেশকে অস্থিতিশীল একটা অবস্থায় নিয়ে যাওয়ার যে উপক্রম হয়েছে তা নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন, কিছুদিন ধরে কয়েকটি বিষয় নিয়ে দেশের রাজনৈতিক মহলে, এমনকি বলা যায় সর্বমহলেই আলোচনা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে। বিতর্ক হচ্ছে, উনি কয়েকদিন পূর্বে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করতে গিয়ে বলেছিলেন যে বন্দর হচ্ছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। চট্টগ্রাম বন্দরকে উনি হৃৎপিণ্ড বলে এই বন্দর ব্যবস্থাপনা তিনি বিদেশি যে কোনো প্রতিষ্ঠানকে বা যে কোনো দেশকে এই বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার যে ওনার আগ্রহের কথা উনি বলেছেন। সাথে সাথে একথাও বলেছেন যে এখানে হয়তো কেউ কেউ বিরোধিতা করবে, তাদেরকে বোঝাতে হবে যে বিদেশিদের হাতে তুলে দিলে এই ব্যবস্থাপনা, এতে করে যে আমাদের কি লাভ আর কি ক্ষতি, এ তফাৎটা তাদেরকে বুঝিয়ে হলেও এই কাজটা করতে হবে। এবং ওনার যেই বক্তব্যটা ছিল যে এই জায়গাটা যদি উন্নত করা যায়, অর্থাৎ এটাকে আধুনিকরণ করা যায়। উন্নতি মানে কি, এখানে যেই ব্যবস্থাপনা রয়েছে এটা এই বর্তমান যে উন্নত বিশ্বের যেই পোর্টগুলো রয়েছে ওইগুলোর সাথে তুলনা করলে আমাদের চট্টগ্রামের যে এই পোর্টের যে ব্যবস্থাপনা বা কন্টেনার হ্যান্ডেলিং ব্যবস্থা ইত্যাদি, যে এই পোর্টের যে টোটাল যে ব্যবস্থাপনা, এটা হয়তো আমরা উন্নত বিশ্বের যে পোর্টের থেকে অনেক পিছিয়ে আছি। উনি এটাই আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, যদি আমরা উন্নত বিশ্বের কোনো দেশকে এই ব্যবস্থাপনাটা দেই তাহলে এর মানে হ্যান্ডেলিং বা এর ক্যাপাসিটি বা এর গতি, এর মান, এর যে সেবা, সব কিছু এর একটা আমূল পরিবর্তন হবে। এতে করে এই দেশ দ্রুত মানে উন্নতি লাভ করবে। তো যারা ওনার এই প্রস্তাবের মানে সমালোচনা করছেন, তারা আবার বলছেন এই মুহূর্তে তো মানে পোর্ট যেই ব্যবস্থাপনায় আছে, এটা এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পোর্টটা লাভজনক একটা প্রতিষ্ঠান। এখন আমিও এই প্রশ্ন করতে চাই, একটা লাভজনক প্রতিষ্ঠান আমি কেন এই বিদেশিদের কাছে বা অন্য একটা রাষ্ট্রের কাছে আমি তুলে দেব? এটা যদি অলাভজনক হতো, এটা যদি লোকসানের হতো, তাহলে না এটা আমি অন্য হাতে উঠিয়ে দিয়ে এটাকে আরও লাভজনক করতাম। আমাদের এটা তো একটা এই ব্যবসায়িক প্রতিষ্ঠানই বলা যায়, তো এটা তো লাভজনক। হ্যাঁ, এটার হয়তো এই আধুনিক যে যন্ত্রপাতি, যে বর্তমান উন্নত বিশ্বের যে সমস্ত পোর্ট রয়েছে সেগুলোর সাথে তুলনা করলে হয়তো আমরা অনেক পিছিয়ে আছি। সে জায়গায় আমরা যেটা করতে পারি, এটাকে উন্নত বিশ্বে থেকে যে যারা অভিজ্ঞ আছে, এক্সপার্ট আছে, তাদেরকে আমরা নিয়ে আসতে পারি এবং তাদের যে ইকুইপমেন্ট, তাদের যে এই যন্ত্রপাতি আছে সেগুলো আমরা এনে আমরা এটাকে আধুনিক কথায় আমরা আধুনিকভাবে এটাকে সাজাইতে পারি, এটার যে সেবার মান উন্নত করতে পারি, এটার যে এই যে কন্টেনার যে হ্যান্ডেলিং যে ক্যাপাসিটি, এটা আরও আমরা বৃদ্ধি করতে পারি। কিন্তু ইতিমধ্যে কিন্তু রেকর্ড করেছে, গত কয়েক বছর আমরা দেখেছি এই যে কন্টেনার যে জট ছিল এগুলো নেই, অনেক মানে যে সক্ষমতার চেয়ে আরও বেশি সেবা দিয়েছে। তো এটাকে আরও
আরও এটাকে সেবার মানটা আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে, সেটা তো আমরাই পারি। আমাদের যে এক্সপার্টরা রয়েছে, আমাদের এক্সপার্টদের সাথে যদি আমরা উন্নত বিষয়ের থেকে আরও এক্সপার্ট এনে এটাকে আমরা উন্নতি করি না, সেই জায়গায় তো কারো কোনো দ্বিমত নেই, কোনো দল মত কোনো মানে সমালোচক সবাই কেউ এটাতে দ্বিমত করবে না। তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাকে বিদেশিদের হাতে তুলে না দিয়ে এটার উন্নতি করি। এটা তো সম্ভব। এটার উন্নতি করে এখানে এক্সপার্ট নিয়ে আসি, এক্সপার্ট জনবল নিয়ে আসি আমরা কিছু। হ্যাঁ, আমাদের সাথে আমরা ওদের থেকে আমরা হেল্প নেই। যেমন পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি না, বাইরের মানে প্রযুক্তি আমরা এখানে নিয়ে নিয়ে এসে আমরা করছি, কিন্তু এই আমরা একেবারে এটা যদি আমরা 100 বছরের জন্য বা 99 বছরের জন্য আমরা কোনো দেশকে দিয়ে দিই, আমাদের তো একটা ভয় লাগে। কারণ ওই দই খেয়ে চুন খেয়ে দই দই খেলে নাকি একটা ভয় লাগে। ভয়টা হচ্ছে এই যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, যে কোম্পানিটা এসেছিল ব্যবসা করার জন্য। আমাদের দেশে এসেছিল ব্যবসা করার জন্য। আমরা ভাবতেও পারিনি যে এই কোম্পানি ব্যবসার অন্তরালে এই আমাদেরকে গোলাম বানাইবার পরিকল্পনা ওদের ছিল। আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি, পরবর্তীতে আমরা ওদের বিরুদ্ধে কী করেছি, আমরা জীবন বাজি রেখে আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি। হ্যাঁ, আমরা আত্মঘাতী যুদ্ধ করেছি, বহুত মানে সংগঠন, আত্মঘাতী সংগঠক অনেক 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 ক্ষুদিরামের মতো এই লোক, এই সূর্য সেন, এই প্রীতিলতা, এরকম অনেকে জীবন দিয়েছে। হ্যাঁ, এদেরকে তাড়াইতে গিয়ে আমরা যদি আগে জানতাম যে এরা এই ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এদেশে ব্যবসার উদ্দেশ্যে এসে আমাদেরকে 200 বছরের গোলাম বানাবে, তাহলে কি আমরা এটা দিতাম? তাইলে আমরা সেটা এত বড় একটা ধাক্কা আমরা খেয়েছি, এত বড় একটা এই 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 ওই মানে কি বলবো, একটা ভুল আমরা অতীতে করেছি। সেই ভুল থেকে কি আমরা এই শিক্ষাটুকু আমরা পাই নাই যে একটা বিদেশি একটা দেশকে যখন আমি এই লং টাইমের জন্য একটা ব্যবস্থাপনা বোর্ডের মতো একটা গুরুত্বপূর্ণ, এটা বাংলাদেশের প্রবেশ পথ, এটা শুধু পোর্ট না, এটা বাংলাদেশের প্রবেশ পথ। এই এই প্রবেশ পথের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। ইউরোপ থেকে দলে দলে লোকজন আসতো এখানে, নৌকা নিয়ে, ছোটো ছোটো নৌকা। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আসার আগেও মানে অগণিত মানে ছোটো ছোটো নৌকা নিয়ে ওরা আসতো। হ্যাঁ, এই পুট দিয়ে এই বাংলায় আসতো ব্যবসার জন্য। এটা একটা স্বর্ণের খনি ছিল। হ্যাঁ, এখানে ইউরোপ থেকে আসতো দলে দলে টাকা রুজি করার জন্য। আর আমরা এখন জীবন বাজি রেখে সাগর পাড়ি দিয়ে আমরা কি ইউরোপে যাই, ইটালিতে যাই, হ্যাঁ, টাকা রুজি করার জন্য, ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য। আমরা কতটুকু উন্নতি হয়েছি? তো এই যে আমরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, সেই শিক্ষাটা আমরা ভুলে গেলে তো হবে না। হ্যাঁ, এখন তো ওই জুজুবুরির ভয়টা আমাদের থেকেই যায়। আমাদের হৃৎপিণ্ড, এটা যদি সত্যি এই দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হয়, তাহলে আমি এটা কীভাবে, আমার হৃৎপিণ্ড আমি কীভাবে দেব? আমার হৃৎপিণ্ডটা আমি বের করে, আমার যত বড় দোস্ত হোক, যত বড় বন্ধু হোক, আমি তো হৃৎপিণ্ডটাকে দিব না। দিলে তো আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। উনি জ্ঞানী মহাজ্ঞানী ঠিক আছে, কিন্তু উনি যেভাবে চিন্তা করেছেন আমার মনে হয় এই চিন্তার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না। আমি এটার ব্যবস্থাপনা অন্য কোনো দেশকে দেওয়ার পক্ষে না। এটা নিয়ে ওনাকে চিন্তা করতে হবে, সংযমী হতে হবে, গভীরভাবে আরও চিন্তা করতে হবে। কারণ ওনার মেধা আমার থেকে হাজার লক্ষ গুণ বেশি। হ্যাঁ, উনি চিন্তা করলে উনিও বুঝতে পারবেন। তো এই এই করিডোর দিতে চাচ্ছে ওইদিকে, হ্যাঁ, রোহিঙ্গাদের মানে এই যে বিষয়গুলো, আসলে এই বিষয়গুলো উনি 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 মাননীয় উপদেষ্টা মহোদয় উনি অনেক মানে জ্ঞানী গুণী। উনি ঠিক আছে, ওনার যে 84 বছর বয়স, ওনার যে দীর্ঘ অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা কিসের অভিজ্ঞতা ওনার, সেটাও তো আমরা দেখতে হবে। আমরা সবাই ওনাকে মানে অভিজ্ঞ বলছি। ওনার অভিজ্ঞতাটা কিসের? উনি কি এর আগে কোনো রাষ্ট্র পরিচালনা করেছেন? এখন যে দায়িত্বটা পালন করতেছেন, এরকম দায়িত্ব কি উনি অতীতে কোনো দিন পালন করেছেন? উনি নিজেই তো বলেন, আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি অভিজ্ঞ না। উনি নিজেই বলছেন, একবার না একাধিকবার বলেছেন। উনি নিজেই বলছেন যে আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি অভিজ্ঞ না, আমার ভুল হতেই পারে, এরকমও উনি বলছেন। তো ওনার যে যে সমস্যাটা যেখানে এই সৃষ্টি হচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু সমস্যাগুলো মানে দানা বাঁধতে শুরু করে, সমালোচনা আসতে থাকে। হ্যাঁ, তো ওনার বা ওনার যে সাথে যে পরিষদের যারা
এই উপদেষ্টা মণ্ডলী আছেন সম্মানিত, ওনারাও এরকমই। ওনাদেরকে ওই রাষ্ট্রীয় এই যে কোনো মন্ত্রণালয়ের যে দায়িত্ব, হ্যাঁ, কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব অতীতে পালন করছে, হ্যাঁ, এরকম এরকম নাই। ওনারাও এরকমই, এরা বিভিন্ন সেক্টরে ওনারা এই বিভিন্ন এনজিওতে জব করছে, বিভিন্ন পেশা ওনারা এই কাজ করেছে, ওনারা দক্ষতা অন্য জগতে। কিন্তু ওনাকে ওই যে জায়গায় বসাই দিছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজনকে বসাইছে, একজন স্যার, হ্যাঁ, ওনার তো এই অভিজ্ঞতা নাই। হুম তো এই বিভিন্ন মন্ত্রণালয়ে যাদেরকে দায়িত্ব দিছে ওনারাও এরকম অনভিজ্ঞ। এই তাইলে মূল যে যে টিম লিডার, হ্যাঁ, যে মাননীয় উপদেষ্টা মহোদয়, উনিও এই দেশ পরিচালনায় অনভিজ্ঞ। ওনার যারা উপদেষ্টা ওনারাও যদি অনভিজ্ঞ, হ্যাঁ, অনভিজ্ঞ হয়, তাহলে ওনাদের উচিত ছিল কি, যেহেতু ওনারা দায়িত্বটা পেয়েছে, শপথ নিয়েছে, হ্যাঁ, একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে ওনারা যেহেতু দায়িত্বটা নিয়েছে, ওনাদের উচিত ছিল যে গণতন্ত্র, যে আমাদের দেশে যে যে নিবন্ধনকৃত যে দলগুলো রয়েছে, নিবন্ধনকৃত যে দলগুলো রয়েছে, সেই দলে অনেক জ্যেষ্ঠ নেতা রয়েছেন যারা একাধিকবার বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, অনেক অভিজ্ঞ লোক রয়েছেন, জ্যেষ্ঠ নেতা রয়েছেন। এইসব বিষয়ে ওনাদের থেকে মতামত নেওয়ার দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বোর্ডের মতো একটা স্পর্শকাতর, করিডোরের মতো একটা স্পর্শকাতর একটা ব্যাপার, এটা তো আসলে উনি এই অন্তর্বর্তীকালীন একটা সরকারের এই কাজ, এটা মানে আমার মনে হয় না, এটা এটা হচ্ছে যখন একটা আমরা বহু কাঙ্ক্ষিত যে নির্বাচিত সরকার, মানে সবার কাছে গ্রহণযোগ্য যে নির্বাচিত সরকার আমাদের সামনে আসবে, আমরা আশা করছি শীঘ্রই, তাহলে আমরা একটু অপেক্ষা করি না? ওই নির্বাচিত সরকার আসুক, ওনারা যেই সরকারে আসে এই দেশে, ওনারা তো অনেক অনেক অভিজ্ঞতা নিয়ে আসবে। তাইলে ওই নির্বাচিত সরকার যখন আসবে, ওনারা এই কাজগুলো করুক। যেহেতু একটা এই জাতির জন্য এটা অনেক মানে গুরুত্বপূর্ণ কাজ, সেগুলা আপাতত এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই কাজগুলোতে হাত না দেওয়াই তো আমি মনে করি বেটার। তাহলে এই বিতর্কগুলো আজকে সৃষ্টি হতো না। আজকে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, গতকালকে এই যে নাহিদ ইসলাম, এনসিপির যে নেতা নাহিদ ইসলাম, উনি যমুনাতে প্রবেশ করে উনি বের হয়ে এসে যে সাংবাদিকদেরকে বললেন, আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি, যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পদত্যাগের বিষয়ে কী করছেন, ভাবছেন। মাননীয় প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন, এই মেসেজটা যখন ছড়ায় পড়ে, তখন আমরা কিন্তু এই মানে হতভম্ব। আমরা কিন্তু আশা করি না উনি পদত্যাগ করবেন কেন। ওনাকে আমরা দিছি এই যে এই যদি আজকে ওই যে একজন উপদেষ্টা বলেছেন যে আমরা সংস্কার, তারপরে নির্বাচন, হ্যাঁ, এটি এই 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 আরেকটা কী বলছে, মানে তিনটা কাজ নিয়ে ওনারা এসেছে, হ্যাঁ। তাইলে এই যে সংস্কারটা কি, সংস্কারটা লং টাইম করার সুযোগ পাবেন না ওনারা। ওনারা ডিক্লেয়ারই করছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। তাইলে ডিসেম্বর থেকে জুনের নির্বাচন হলে এটা ডিসেম্বরও হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারি মার্চে হতে পারে। তাহলে সময় তো আর বেশি নাই। এখন বিরোধী দলগুলো কি চাচ্ছে, বিএনপি একটা সবচেয়ে বড় এই মানে এবং অভিজ্ঞ একটা রাজনৈতিক দল, এই বিএনপির জ্যেষ্ঠ যে নেতা আছে সবাই বলছেন যে একটা নির্বাচনের একটা রুট ম্যাপ আপনি ঘোষণা করেন। হ্যাঁ, ওনাকে বিনয়ের সাথে সবাই বলছে, বিভিন্নভাবে বিভিন্ন নেতারা বলছেন যে আপনি নির্বাচনের একটা রুট ম্যাপ, আর সংস্কারেরও জামাত ইসলামী থেকে বলা হয়েছে নির্বাচনের রুট ম্যাপ ও সংস্কারের একটা রুট ম্যাপ দেন, তাইলে আমরা বসে থাকবো। আপনি জুনে দিবেন, ঠিক আছে দেন, মানে আপনি মার্চে নির্বাচন দিবেন, কিন্তু কখন এটার এই যে এই নির্বাচনের যে কতগুলো মানে ধারা আছে, মানে ইয়া আছে, মানে কি বলবো, এই ধাপ, হ্যাঁ, যে এই একটা একটা সময় আসবে যে সবাই মানে মনোনয়নপত্র যে দাখিল করবে, এটার বাছাই করবে, উইথড্র করবে, এই যে এটি কখন এটা হবে, কখন কি কোনটা কি কোন সময় হবে, নির্বাচন কবে হবে, এগুলো তো একটা রোডম্যাপ দিয়ে দিতে পারে। দিলেই তো জল্পনা কল্পনা আর শেষ হয়ে যায়। আসলে সমস্যাগুলো কোথায় থেকে আসলো, ওদের ওইখান থেকে আসে, জায়গার থেকে সমস্যাগুলো যেন ওনারাই সৃষ্টি করে। আজকে যদি একটা নির্বাচনের রুট ম্যাপ দেয়, তো সমস্যাটা কি? আমি যদি এই ডিসেম্বর থেকে জুনেই ধরলাম, ডিসেম্বর থেকে জুনে আমি নির্বাচন করব, আমার রুট ম্যাপটা হচ্ছে
এই পরিকল্পনাটা প্রকাশ করলেই তো হয়। হ্যাঁ, এটা প্রকাশ করতে গিয়ে আরও যদি আমি উদারতার সাথে প্রকাশ করতে চাই, তাহলে যে যে নিবন্ধনকৃত যে দলগুলো আছে, এই দলের যে জ্যেষ্ঠ নেতারা আছে, এদেরকে ডেকে একটা সংলাপের ব্যবস্থা করেন, সপ্তাহব্যাপী একটা সংলাপ করেন সবাইকে নিয়ে, সংলাপ করে ওনাদের সাথে আলোচনা করে যে হ্যাঁ এই নির্বাচনটা কোন দিন করলে ভালো হয়, এটা ওনাদের সাথে একটু শেয়ার করে করেন না, তাইলে তো ঘোষণার পরেও আর কোনো এটা প্রতিক্রিয়া হবে না। আসলে উদারতার একটা ব্যাপার আছে। তো এখানে যে লুকোচুরির কিছু নাই, এখানে যদি আপনি লুকোচুরি না করে এটা দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আপনি যদি নির্বাচনের রুটম্যাপটা এই নিবন্ধনকৃত দলগুলোকে নিয়ে আলোচনা করে যদি আপনি ঘোষণা করেন, তাহলে এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা হয় না। এই ব্যাপারটা নিয়ে আজকে আপনি একটা বিব্রতকর অবস্থায় পড়ছেন, যে আপনি এই এই আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি গতকালকে এই গভীর রাত পর্যন্ত আপনার এখানে আপনার অনেক উপদেষ্টা ছিল, অনেক নেতৃবৃন্দ ছিল, আপনি ওনাদের সাথে মানে আপনি একটা বিব্রতকর অবস্থায় আপনি কি করবেন, মানে এটা এরকম একটা বিব্রত আমরা তো চাই না। আপনি একজন জ্যেষ্ঠ, আপনি অনেক বয়স, আপনি একটা টেনশনে থাকেন, আমরাও চাই না। আমরা তো সবাই আপনাকে মানে স্যালিউট জানাচ্ছি, আমরা আপনার সফলতা চাই। আপনি সুন্দর একটা নির্বাচন দেন, সবার কাছে আকাঙ্ক্ষিত 17 বছর যে নির্বাচন পাই না এরকম আমরা যে নির্বাচনের জন্য আমরা বসে আছি, যে আমার ভোটটা আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এরকম একটা নির্বাচন দেন। এই নির্বাচন দিতে গিয়ে যে সংস্কারগুলো দরকার, যৌক্তিক সংস্কার, সেগুলো আপনি করেন, এটাতে কেউ বাধা দিবে না। এগুলো আপনি আসলে আমি বুঝি না আপনি এগুলো করছেন না কেন। আমি তো এইগুলো আমার কাছে অবাক লাগে। কারণ আমরাও তো রাজনীতি করেছি, আমি ছাত্র রাজনীতি করেছি দীর্ঘদিন, সেন্ট্রাল রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার সাথে যারা রাজনীতি করেছে এখন তারা মানে কেন্দ্রীয় মানে নেতা, মহাসচিব পর্যায়ে, যুগ্ম মহাসচিব পর্যায়ে। তো ওদের সাথে আমি রাজনীতি করেছি। তো এই 90-এর দশকে এই যে গণঅভ্যুত্থানের সূর্য সৈনিক ছিলাম, তো আমরা যে বুঝি না তা না। তো এখানে রাজনীতি এই করতে হলে আপনি এটা তো আপনার বিশাল একটা দায়িত্ব আপনার কাঁধে। একটা গণতান্ত্রিক দেশে এই 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 বিশাল দায়িত্ব। এখানে আপনি যখন যে জিনিসটা আপনি এই বোধগম্য নয়, সেখানে আপনি অন্যের সহযোগিতা নেন, অন্যান্য রাজনৈতিক যে জ্যেষ্ঠ নেতারা আছে তাদের সহযোগিতা নিয়ে আপনি এই সমাধানগুলোর সমাধান করেন, দায়িত্ব হয়। আর মাননীয় যে এই আমাদের দেশপ্রেমী যে সেনাবাহিনী প্রধান, উনি তো আসলে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন অনেক ক্ষেত্রে। কারণ এই 5 তারিখ যে অবস্থা হয়েছিল বা 4 তারিখ 5 তারিখ, উনি যদি নেতিবাচক বা এই যে ফ্যাসিস্ট সরকারের এক মানে উনি তো আসলে ওনাকে নির্দেশ যেটা দিয়েছে সেই নির্দেশ উনি পালন করবে, এরকম না যে উনি তো সেনাবাহিনী, উনি তো ওনার বললে গুলি করবে। উনি তো আর সেখানে করবে না। তারপরে তো উনি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, অনেক ধৈর্যের পরিচয় দিয়ে উনি যেভাবে পরিস্থিতিটার মোকাবেলা করছে বিনা রক্তপাতে। উনি যদি এই পরিস্থিতিটা না হইতো, তাহলে হয়তো বিপ্লবটা হয়তো, তাইলে অনেক রক্ত ঝরত। আমাদের কোমলমতি যে শিক্ষার্থী, এরা যেভাবে বুক পেতে দেওয়া শুরু করছিল, আর ওরা যদি গুলি করতো, ওদের পেশাদারিত্ব বা ওদের যে সেনাবাহিনীর নিয়মমাফিক ওরাও যদি অ্যাকশনে যাইতো, আর ওরা যদি এগিয়ে আসতো, লক্ষ লক্ষ ছেলে এরপরে আসতো এরকম একটা মানে গণহত্যা, 71-এর গণহত্যাকে হার মানাইতো। তো সেইটার থেকে যে রক্তপাত এই যে হয়েছে, এটা মানে সামান্য হয়েছে, এটা আরও বড়, অনেক বড় ধরনের রক্তপাত হয়। সেটার থেকে উনি আসলে আমাদেরকে, দেশ এবং জাতিকে, আমাদের ছাত্র সমাজকে বাঁচাইছে। এটার জন্য তো উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর উনি তো এই যে সেনাবাহিনীর যে দেশপ্রেমিক সেনাবাহিনী, উনি তো শপথ নিছে দেশের যে এই সার্বভৌমত্ব রক্ষার জন্য বা দেশের মঙ্গলের জন্য, যে উনি শপথ নিয়ে গেছে। ওনার সাথে আপনি আপনার যে সম্পর্ক, সেটা আপনিও শপথ নিয়েছেন, তাহলে এটা তো ভালোই থাকবে, এটাই তো আমরা কামনা করি। উনিও দেশের মঙ্গল চাচ্ছেন, আপনিও চাচ্ছেন, আমরা যারা জনগণ আমরাও চেয়ে আছি যে সুন্দর যে সকালটা, একটা এই বহুকাঙ্ক্ষিত একটা নির্বাচন, উৎসবমুখর একটা নির্বাচন কোন দিন হবে, আমরা অপেক্ষায় আছি। শুধু এই কাজটাই তো আসলে মূল। এই কাজটার সাথে তো আপনার সংস্কার, মানে এই নির্বাচনটাকে করতে গিয়ে যে সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করে নির্বাচনটা যদি সাকসেস হন, তাই তো আপনি অমর হয়ে থাকবেন আমাদের কাছে, পুরো দেশ এবং জাতির কাছে। আমি গতকালকে বলছি, আপনি অমর হয়ে থাকবেন। আপনি এই কাজটাই করেন, এই কাজটাই করেন। আর যারা এই বিপ্লব করেছে, এই জুলাই বিপ্লব, যারা ছাত্র, যারা শিক্ষার্থী, এদের যে অবদান, এটা তো মানে এই ইতিহাস সৃষ্টি করেছে।
আমি ইতিহাসের ছাত্র, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি আমি তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলাম। তো আমি তো এই ইতিহাস পড়েছি, মানব জাতির ইতিহাস পড়েছি, আদম থেকে এরশাদ পর্যন্ত আমরা ইতিহাস পড়েছি। এত বড় বীরত্ব গাথা মানে গল্প বা ইতিহাসের পাতায় আর কোথাও পাই নাই। হুম, একটা পেয়েছিলাম ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। হ্যাঁ, ওর যে দুঃসাহসিক অভিযান, উনি ১৭ জন অশ্বারোহী নিয়ে বাংলা থেকে নদিয়া থেকে বাংলা আক্রমণ করেছিলেন। হ্যাঁ, ওনার একটা যে দুঃসাহসিক, এটাই আমরা সবচেয়ে বড় দুঃসাহসিক অভিযান। কিন্তু পরবর্তীতে ২৪-এর যে অগাস্টে এই যে যে আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা, আমাদের এই যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমাদের এই বোনেরা, আমাদের ছোট ভাইয়েরা, এরা যেই বীরত্বের পরিচয় দিয়েছে, বাহ! এটা মানে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। হুম, যারা জীবন দিয়ে আজকে এই আমাদের থেকে চলে গেছে, ওদেরকে তো আমরা কোনোদিন ফেরত পাবো না। ওদের আত্মত্যাগ আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করব। তো এখন যারা নেতৃত্বে রয়েছে, হুম, বিশেষ করে যে নাহিদ ইসলাম, উনি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তো এই এই সার্জিস আলম বা আরও যারা নেতৃস্থানীয় রয়েছেন, হ্যাঁ, ওনাদের যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, ওনারা যে এখন আজকে জাতীয় ঐক্যের জন্য ওনারা আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে। তাইলে এই আন্দোলনের এই জাতীয় ঐক্যের নেতৃত্বটা ওদেরকে দিতে হবে। তাইলে আমি যখন নেতৃত্ব দেব, আমাকে সহনশীল হতে হবে। আমি যখন নেতৃত্ব দেব, জাতির নেতৃত্ব, হ্যাঁ, যে জাতীয় ঐক্যের নেতৃত্ব, তখন আমাকে কি হতে হবে? সহনশীল হতে হবে। আমি যদি কাদা মারি, তাহলে এটা কি ফিরা আমি যেন একজনকে কাদা মারবো? আমরা আগে ওই মানে আমরা গ্রামে প্যাক খেলা খেলতাম। বিয়ে হইলে, আমাদের চাচাতো বোনের বিয়ে হইলে আমরা দুলাভাই কিনে প্যাক খেলা খেলতাম। মানে একজনে প্যাক দিতাম, রং খেলা। তো একজনকে দিলে আরেকজনে ফিরা দেয়, এটাই তো নিয়ম। তো আমি যখন মানে একজনকে একটা কথা বলবো, সে তো রিপিট করবেই। তো আমরা নিজেরা, আমরা যারা এই বিপ্লবের মানে এই ছাত্র জনতা বা অন্যান্য রাজনৈতিক দলের সাপোর্ট ছিল, হ্যাঁ, ওনাদের অংশগ্রহণ ছিল। তো সবাই মিলে তো এই বিপ্লবটা করা হয়েছে, একমাত্র এই ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ ছাড়া। তাহলে এই দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুরি করা, এটা তো আত্মঘাতী। আজকে ছাত্রনেতা যারা, ওনারা কিন্তু আসলে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। ওনারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না, ওনারা ধৈর্যের পরিচয় দিচ্ছে না। ওনাদের উচিত ওনারা দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। ওনারা কেন এমন কোনো কথা ওনারা বলবে না, বলা উচিত না যে কথার জন্য ওনাদের যেই এই আন্দোলনের যেই শরিক ছিল এদের কারো মনে কষ্ট হয়। কারণ ওনাদের এই যে ঐক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জাতীয় ঐক্য রক্ষা করতে না পারলে আজকে বিএনপির মতো একটা দলের সাথে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে, হ্যাঁ, জামাতের সাথে শুরু হয়ে গেছে, হ্যাঁ। তাইলে এগুলো তো মানে আমরা আশা করি না। আমরা আশা করি যে আন্দোলনের সপক্ষের সকল শক্তির মধ্যে একটা ঐক্য থাকবে, সকল শক্তির ঐক্য থাকবে, সকল শক্তির ঐক্য নিয়ে কাজ করতে হবে। এই ঐক্যটা রাখার জন্য এই বিপ্লবটাও করতে হবে। এই আমাদের এই জুলাই বিপ্লবের যারা অগ্রণী ভূমিকা রাখছে তাদেরকেই। হ্যাঁ, আমি এখানে ব্যর্থ হইলে ওনারে ব্যর্থ আমি বলবো। আমি বলবো এই যে ছাত্র নেতারা এখন যারা জুলাই বিপ্লবের নেতা, এদেরই ব্যর্থতা হবে যদি এখানে কোনো তৃতীয় কোনো শক্তি চলে আসে এই সুযোগে। কারণ এইরকম বিশৃঙ্খলা হলে একটা তৃতীয় শক্তি চলে আসতেই পারে। এটা আসাটাই স্বাভাবিক, আসতেই পারে। হ্যাঁ, তাহলে আমরা ইতিবাচক চিন্তা করি। আমরা সবাই জুলাই বিপ্লবের যারা পক্ষের যে শক্তিগুলো, সব রাজনৈতিক দল বা এই ছাত্র নেতৃবৃন্দ যারা আছে, সবাইকে ইতিবাচক চেষ্টা করতে হবে, ইতিবাচক চিন্তা করতে হবে। কীভাবে? চূড়ান্ত লক্ষ্যটা হবে কোথায়? চূড়ান্ত লক্ষ্যটা হবে যে সবার কাছে গ্রহণযোগ্য বা এই যে কাঙ্ক্ষিত যে নির্বাচন, আমরা যে নির্বাচন চেয়েছিলাম সেই নির্বাচনটা সম্পন্ন করা। এটা করতে পারলে উপদেষ্টা মণ্ডলী সবাই যার যে অভিজ্ঞতা থাক না কেন, যদি এই কাজটা করতে পারে, তাইলেই ওনারা এই মানে সবার হৃদয়ে স্থান পাবে, সবাই এই সরকারে যারা আছে। তাহলে আমরা আশা করব যে বিশেষ করে এই যে আমাদের যে বিপ্লবের যে এই ছাত্রনেতারা আছে, ওনাদের অনেক দায়িত্ব আছে। এরপরে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও দায়িত্ব রয়েছে, জামাত ইসলামী একটা বড় সংগঠন, ওনাদেরও দায়িত্ব রয়েছে। আরও যারা নিবন্ধনকৃত দল আছে, সব দলের জ্যেষ্ঠ নেতা বা সব দলের একটা গুরু দায়িত্ব রয়েছে। এখানে আপনারা কাদা ছোড়াছুড়ি না করে আপনারা সব দল মত নির্বিশেষে, হ্যাঁ, এবং আমরা যারা আছি সমালোচক, আমরা যারা আছি বিভিন্ন পেশায়, আমরাও আপনাদেরকে চাই
হ্যাঁ, আপনারা সবাই মিলে সুন্দর একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন, সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা যে মানে আনন্দের সাথে আমার ভোটটা আমি দেব, যাকে খুশি তাকে দেব। হ্যাঁ, কাকে দেবো সেটা বলবো না, কিন্তু আমার ভোটটা যাতে আমি দিতে পারি, আমরা 17 বছর দিতে পারি নাই, সেই ব্যবস্থাটা করেন আপনারা সবারই কিন্তু দায়িত্ব। এটা এটা কেউ কেউ এর দূর সাইরে দিলে হবে না। আজকে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, উনি পদত্যাগ কেন করবে? উনি পদত্যাগ করার দরকার নাই। এটা কেউ কোনো রাজনৈতিক দল তো চাচ্ছে না। জামাত ইসলাম চাচ্ছে না উনি পদত্যাগ করুক, বিএনপির মতো দল চাচ্ছে না, এই সমন্বয়ক যারা আছেন ওনারা চাচ্ছে না, তো কেউ তো চাচ্ছে না উনি পদত্যাগ, কারণ তাহলে উনি বিরক্ত হয়ে গেছে কেন হচ্ছে। হ্যাঁ, তো ওনাকে সহযোগিতা করতে হবে সবাইকে, ওনাকে সবাই সহযোগিতা করতে হবে, আর ওনাকেও এই সবাই সহযোগিতা নিতে হবে। কারণ এই যে গতকালকে দেখলাম যে নাহিদ ইসলাম উনি বা আরও ছাত্র নেতারা এই যমুনাতে মানে ওরা প্রবেশ করছে। হ্যাঁ, মানে প্রবেশ করতে আর কোনো এই যে কিছু লাগে নাই, মানে একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। ওনাদের জন্য দরজাটা যেমন খোলা, তো কেন বিএনপির নেতাদের জন্য এরকম খোলা রাখলে সমস্যা কোথায়? জামাতের নেতাদের জন্য খোলা রাখেন, অন্যান্য নিবন্ধনকৃত দল যারা আছে, অন্তত দলের প্রধান যারা শীর্ষ পর্যায়ের আছে, হ্যাঁ, সীমিত আকার ওদের জন্য দরজা খুলে ওনাদেরকে আপনি ডাকেন না, বারবার ডাকেন, ওনাদেরকে বসে কথা বলেন যে কি করব, আপনারা বলেন, দেশ আপনারা বলেন কি করব, ওনারাই তো আপনাকে সুন্দর পরামর্শ দিবে। হ্যাঁ, আপনি ওনাদের থেকে পরামর্শ নেন, নিয়ে নিয়ে এই সমস্যাগুলোর সমাধান করেন। আমরা বিশৃঙ্খলা চাই না, ঢাকা শহর এই অচল হয়ে থাকবে। হ্যাঁ, আন্দোলন আর পর আন্দোলন হবে কেন? এখন আন্দোলন কেন? আন্দোলন তো হয়ে গেছে 5 তারিখের পর, আর আন্দোলন কেন? এখন তো আমরা আন্দোলন বারবার শুধু আন্দোলন করবে, আমাদের এই শিক্ষার্থীরা বারবার রক্ত দিবে এবং টিয়ার গ্যাস, পুলিশের পিটুনি খাবে, আর্মির পিটুনি খাবে কেন? আন্দোলন কেন? আন্দোলনের তো আমি কোনো প্রয়োজন দেখি না, কারণ আপনারা তো এই অভিভাবক এই দেশ এবং জাতির, আপনারা সমাধান দিবেন। হ্যাঁ, মানে এটা আপনারাই জানেন এটার সমাধানটা কী, যে আন্দোলন যে দাবিগুলো নিয়ে যাচ্ছে যারা যাচ্ছে, হ্যাঁ, এটি আপনারাই জানেন সমাধানটা কী, তো সমাধানটা দিয়ে দিলে হয়। আন্দোলনের তো দরকার নাই। হ্যাঁ, আন্দোলনের সুযোগটা ওরা পাচ্ছে কেন? হ্যাঁ, আন্দোলনের এই সুযোগটা আপনারা দিচ্ছেন কেন? হুম আমি বুঝি না এই উপদেষ্টা যে পরিষদের ওনারা আসলে কি করে। হ্যাঁ, বা এই আন্দোলন হইতেছে ওনাদের কোনো খবরও নেই। হ্যাঁ, মানে ইয়ে করতেছে না, মানে হ্যাঁ, কেন ওনাদের সাথে ডাকেন ওদেরকে, তোমরা কী দাবি নিয়ে আসো লিখিতভাবে আমাদেরকে দেও, আমরা সমাধান করব। রাজপথ বন্ধ করবো না। হ্যাঁ, তোমার রাজপথ বন্ধ করবে কেন? একজন রুগী হসপিটালে যেতে পারছে না, কালকে আমরা দেখলাম হসপিটালে রুগী নিয়ে যেতে পারছে না, রাস্তা অবরোধ করে বসে আছে কেন? একটা মানে স্বাধীন, আমরা 24-এ আমরা স্বাধীন করছি, তো এই স্বাধীন দেশে কেন এই পরাধীনতা? স্বাধীন দেশে আমি কেন হসপিটালে যেতে পারবো না? আমার রাস্তা কেন কেন আপনি বন্ধ করে রাখবেন? তো এই পরিস্থিতিটা কেন হলো? এগুলো তো তলায় দেখা উচিত, কার জন্য হলো, কে এগুলো তৈরি করছে? আপনি একটা এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে থাকবেন, দায়িত্বের কোনো কাজ করবেন না, এটা কোনো কথা হলো? আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে, পালন করতে না পারলে আপনাকে কিন্তু কেউ ক্ষমা করবে না, কেউ ক্ষমা করবে না। কাজেই আপনাদের দায়িত্বটা কি আপনারা বুঝে নেন, বুঝে এই যৌক্তিক সময়ে, হ্যাঁ, একটা এই যৌক্তিক যে সংস্কার নির্বাচন সম্পর্কে সংশ্লিষ্ট যেই সংস্কারগুলো আছে সেগুলো করে একটা নির্বাচন দেন সবাইকে নিয়ে। এই মুহূর্তে আমার মনে হয় সব দলকে নিয়ে একটা ইয়ে করেন, মানে সংলাপ। হ্যাঁ, সব এটা জামাতের আমির এটা অলরেডি দাবিও করছে যে সব দলকে নিয়ে একটা সংলাপ করেন। হ্যাঁ, রাজনৈতিক নেতাদেরকে বসলেই দেখবেন সব শেষ, খাদা চুরাচুরি শেষ। আপনি বসেন, সবাইকে নিয়ে বসেন, দেখবেন বসলে সব শেষ। কোনো কিছু নাই, দেখবেন যে একজনের সাথে একজন কথা বলতেছে, হাত মিলাইতেছে, তখন আর কাদা চুরাচুরি শেষ হয়ে যাবে। আপনি সবাইকে নিয়ে বসেন, বসে মিষ্টি মুখ করান সবাইকে। হ্যাঁ, এখানে ওই যে আপনাদের ওখানে বোতল খাওয়ান, আপনি ওই গ্লাস দিয়ে পানি খাওয়ান, ওই পানি খাওয়ান, শরবত খাওয়ান, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তো এই ইতিবাচক চিন্তা করতে হবে দেশের স্বার্থে। দেশের স্বার্থে দেশকে ভালোবাসলে এখানে তো ভালোবাসাটা দেখাবেন। কোনো দুর্ভোগ থাকবে না, কোনো টেনশন থাকবে না। এটা করেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আপনি এই অভিমান করে, মান করে বা কারোর সাথে রাগ করে আপনি পদত্যাগ, এটা আপনি করবেন না। এটা কেউ চায় না, দেশ জাতি কেউ চায় না আপনি পদত্যাগ করবেন। আমিও ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, সামগ্রিকভাবে আমরা সবাই অনুরোধ করছি, আপনি আপনার দায়িত্ব সুন্দরভাবে পালন করেন, একটা সুন্দর নির্বাচন দেন, যে একটা 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 গভর্নমেন্ট আমাদেরকে উপহার দেন, আমরা আপনাকে গণসম্বর্ধনা দেব সোরর দিতে।
ঐতিহাসিক সম্পর্ক দেবো দিয়ে আপনারা আমরা এখান থেকে বিদায় করবো না, আমরা আপনার রাখবো, আমরা আপনার পাশাপাশি রাখবো, আপনার থেকে সহযোগিতা নেব। হ্যাঁ, আজকে আমি এই এখানেই শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি দীর্ঘায়িত করছি না আজকের মতো। আগামীকালকে আবার এই 10:30টায় আবার লাইভে আসব। আমি প্রতিদিন আমি বলছি, আমি এই বিভিন্ন বিষয় নিয়ে আমি এক এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা যুক্ত থাকবেন এরা এই উপকৃত হবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। শুভ